আচ্ছা, hello my dear student, how are you? I'm fine. And sir? I am also fine by the grace of Almighty Allah. So my dear student, today I am going to teach you one of the most important topic of grammar, that is called clause and phrase. So this topic is very important for the HSC students, not only HSC students but also all the students. Okay, when you study simple compound complex, it will be very helpful for you. Okay, and besides, when you answer completing sentence, it will be very helpful. Okay, so my dear students, listen to me attentively so that you can understand properly. Okay, here is an example. Walking along the road, I went to mosque. ওকে, এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে এর আগে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসে আমি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক মনে আছে তোমাদের? নন ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে কয়টা? হ্যাঁ, নোটগুলো আছে চারটা। নন ফাইনাইট ভার্ব চেনার উপায় কয়টি? চারটি। এক নম্বরে হচ্ছে ইনফিনিটিভ থাকবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আরেকটা কি? ভার্বের সাথে আইএনজি থাকবে, আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আরেকটা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এই যে নন ফাইনাইট ভার্ব কিন্তু এখানে তোমাদেরকে জানতে হবে। ওকে, তোমাদের আশা করি খেয়াল আছে। এখন দেখো এখানে কয়েকটা এই সেন্টেন্সটাতে কয়েকটা ভার্ব আছে। ভার্বগুলো আমরা আইডেন্টিফাই করি শুরুতে। কয়টা অংশ আছে এটা দেখো, এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, এই কমা আছে, কমা থেকে একটা অংশ, ঠিক না? এখান থেকে আই ওয়েন্ট টু মস্ক, এটা আরেকটি অংশ। এখন দেখো এইখানে এই অংশটিতে এখানে একটা কি আছে? ভার্ব আছে, ওয়াকিং। এটা কি ভার্ব না? হ্যাঁ, ঠিক, ভার্ব আছে। এটা হচ্ছে ওয়াকিং, ওয়াকের সাথে কি আছে? আইএনজি যুক্ত করা আছে। আর আমরা জানি, তাহলে দেখো তো এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? এটা আগে বলবা। নন ফাইনাইট ভার্ব, ঠিক না? আসো, হ্যাঁ, এটা আছে নন ফাইনাইট ভার্ব। কেননা আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে ওটা কি ভার্ব হয়? নন ফাইনাইট ভার্ব হয়। এজন্য এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এবার দেখো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে, এই অংশটুকুতে এই কমা থেকে এই পর্যন্ত। এখানে কি কোনো সাবজেক্ট আছে? ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে, কোনো সাবজেক্ট নাই। আচ্ছা, এবার দেখো এই অংশটুকুতে, পরের অংশটুকুতে এখানে এটা কি? সাবজেক্ট, সাবজেক্ট আই, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট। এই ভার্বটার দিকে খেয়াল করো, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? চারটা স্যাম্পল আছে নন ফাইনাইট চেনার। আইএনজি যুক্ত, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে V3 গো ওয়েন্ট গন। V3 কি? এই V3 গন হচ্ছে V3, ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, এটা ঠিক না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে V2 এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ নন ফাইনাইট ভার্বের চারটা স্যাম্পলের মধ্যে একটাও পড়ে না, সুতরাং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার দেখো এই যে অংশটুকু, এই পুরো একটা এটি একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের কয়টি অংশ আছে? দুইটা অংশ, তাই না? এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। আমাদের টপিক হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ। আমরা শুরুতেই ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফাই করতে শিখবো। ওকে, দেখো এখানে এই যে অংশটুকু, এই অংশটুকুতে কি কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। কোনো ফাইনাইট ভার্ব আছে? না, জাস্ট আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক না? একটা গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে? এই যে অংশটুকুতে, যে অংশ সেন্টেন্সের যে অংশটুকুতে সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটাকে বলা হয় ফ্রেজ। কি বলা হয়? ফ্রেজ বলা হয়। এটা হচ্ছে একটা ফ্রেজ। এবার দেখো, তাহলে ফ্রেজ বোঝা গেছে কি? where there is no subject and finite verb is called ফ্রেজ। ওকে, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ। আর যেখানে একটা অ্যাট লিস্ট এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব যদি থাকে, তাহলে সেটা হবে ক্লজ। ঠিক আছে, সেটাকে কি বলা হবে? ক্লজ। তাহলে আমরা ক্লজ কাকে বলে কিভাবে বলতে পারি? যেখানে অ্যাট লিস্ট একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে ক্লজ।
এবার এই বাংলাটা কি? ফ্রেশ মানে কি? ফ্রেশ মানে হচ্ছে শব্দগুচ্ছ। আর ক্লজ মানে কি? বাক্যাংশ। ক্লজ মানে কি? বাক্যাংশ মানে কি? বাক্যাংশ মানে বাক্যের অংশ। যেমন আমাদের এটা একটা বডি, তাই না? বডির হাত একটা অংশ, এটা একটা অংশ। আর ক্লজ হচ্ছে বাক্যের অংশ, মানে পুরো বাক্যটা না, বাক্যের একটা কি অংশ। আচ্ছা, এবার তাহলে ক্লজ এবং ফ্রেশের মধ্যে পার্থক্য বোঝা গেছে? ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা ফানি ভার্ব থাকবে, কিন্তু ফ্রেশের মধ্যে সাবজেক্ট থাকবে না, ফানি ভার্ব থাকবে না, নন ফানি ভার্ব থাকতে পারে। এবার আচ্ছা, সংজ্ঞাটা বোঝা গেল। এবার আমি একটা সেন্টেন্স লিখব। I had a pen. আমার একটি কলম ছিল, তাই না? ভার্বের কি ফর্মটা? পাস্ট ফর্ম না? হ্যাভ, হ্যাজ। এর পাস্ট ফর্ম কি? হ্যাড। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, ঠিক না? আর এই আইএনজি ফর্ম হচ্ছে বিন, ঠিক না? দেখো এখানে এই যে একটা অংশ, এখানে একটা এই অংশটুতে এই যে একটা বাক্য, এখানে দেখো এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব। এটা কি ফানি না নন ফানি? এটা ভি2 কিন্তু। ফানি না নন ফানি? সাটার মধ্যে পড়ে না, এটা হচ্ছে ফানি ভার্ব। এই বাকি অংশটুকু দরকার নাই। তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফানি ভার্ব আছে, তাহলে এটাকে কি ক্লজ বলবো না? হ্যাঁ, ক্লজ বলবো না? কিন্তু আমি বলবো এটাকে ক্লজ বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে ক্লজ মানে কি? বাক্যের অংশ। যেখানে বাক্যই নাই, বাক্যই এখানে পুরাটাই একটা বাক্য, কিন্তু এর অংশ তো আর নাই, ঠিক না? এটা যদি আরো কিছু থাকতো, যেমন এখানে আছে, এখানে একটা অংশ, এখানে আরেকটা অংশ। কিন্তু দেখো এখানে এইদিকে লক্ষ্য করো, এটা তো নিজেই একটা বাক্য, এর তো অংশ নাই, আছে একটা বাক্য, ফুল বাক্য একটা, ঠিক না? সিম্পল সেন্টেন্স, ঠিক না? তাহলে এটাকে আমরা ক্লজ বলবো না। যদি এভাবে বলি, which I lost. I had a pen. আমার একটা কলম ছিল যেটা আমি হারিয়েছিলাম, ঠিক না? যদি এভাবে বলি, এখন দেখো এই যে সাবজেক্ট আছে, ফানি ভার্ব আছে, তারপরে এইদিকে হুইচ আছে, এই সাবজেক্ট আছে, এটা কি লস্ট কি ফানি ভার্ব? ভি2 এটা না নন ফানি? ফানি, তাই না? কারণ চারটার মধ্যে পড়ে না, ভি2 না? তাহলে দেখো এখানে সাবজেক্ট একটা ফানি ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফানি ভার্ব আছে। তাহলে এইটা হচ্ছে একটা অংশ, এইটা আরেকটা অংশ, ঠিক না? এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, কারণ এটা আছে বাক্যের অংশ, এটা একটা অংশ, এটা একটা। কিন্তু এই ক্ষেত্রে দেখো আই হ্যাভ এ হ্যাড এ পেন, এটা তো নিজেই একটা বাক্য, এর অংশ আছে? এর অংশ আছে না, তাহলে এটাকে আমরা ক্লজ বলবো না। তাহলে ক্লজ বলবো কোন কোন সেন্টেন্সগুলোতে ক্লজ আমরা দেখতে পাই? যেমন সিম্পল সেন্টেন্সে ক্লজ দেখতে পাই? ক্লজ দেখতে পাই না, কারণ সিম্পল মানে একটা সেন্টেন্স, তাই না? আর কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দুইটা করে থাকে, ঠিক না? আর কম্পাউন্ডেও কিন্তু দুইটা থাকে। আচ্ছা, কি লিখলাম? I had a pen which I lost. আচ্ছা, এইদিকে দেখো সবাই, এখানে I had a pen which I lost, এটা একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের অংশ কয়টি? এইখান থেকে এখানে এই পর্যন্ত একটা, কমা পর্যন্ত, তারপরে এদিকে আরেকটা। আচ্ছা, আমরা শুরুতে ক্লজ করব। ক্লজ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের ক্লজ আছে। ক্লজ তিন প্রকারের মধ্যে তিন প্রকার কি কি বলতে পারবা? এক নম্বরে হচ্ছে এক নম্বরে কি সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা কি কি আছে? প্রিন্সিপাল ক্লজ, একটা আছে কোঅর্ডিনেট। এই তিনটা ক্লজ, একটা আছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। এখানে এই সেন্টেন্সটিতে দেখো, আই হ্যাড এ পেন হুইচ আই লস্ট, সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে। তাহলে এদিকে দেখো,
এখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব, এখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব, এখানেও। তাহলে এটা একটা ক্লজ, ঠিক না? এটা একটা ক্লজ না, এটা আরেকটা ক্লজ। তাহলে এদিকে খেয়াল করো, আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল যেটি আমি হারিয়েছিলাম, ঠিক না? আচ্ছা, এই সেন্টেন্সটাতে যেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল দুইটা ক্লজ আছে, একটা আছে প্রিন্সিপাল আর একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কোনটা প্রিন্সিপাল এবং কোনটা সাবঅর্ডিনেট কিভাবে বুঝবো, তাই না? যেই ক্লজটা কার উপর নির্ভর করে না, যেই ক্লজটা কি করে না, কার উপর নির্ভর করে না, এই যেই সেন্টেন্সটার অর্থ নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে কি করতে পারে, প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজ, আগে সংজ্ঞাটা শুনে নাও, যে ক্লজ নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আর যেই ক্লজ নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, সামনের অংশটুকু বাদ দিলে বা প্রিন্সিপাল ক্লজ যদি না থাকে ওইখানে, ওর অর্থ হয় না, অন্যরকম একটা অর্থ হয়ে যায়। আচ্ছা দেখো এখানে আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল যেটা আমি হারিয়েছি, এই অংশটুকু বাদ দাও তো, মিনিংটা এটা বাদ দাও তো, এর কোনো যায় আসে কিনা দেখো। আমার একটা কলম ছিল, এটা না থাকলে এর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এর কোনো সমস্যা নাই। যেহেতু সমস্যা নাই, এখানে এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কি প্রিন্সিপাল ক্লজ, যেটা নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতে, রাইট। আচ্ছা, এদিকে খেয়াল করো, এইটুকু বাদ দাও এবার, এইটুকু যদি না থাকে, না দেই, তাহলে দেখো তো কি অবস্থা হয়। হুইচ আই লর্ড, যেটি আমি হারিয়েছি, কি হারিয়েছি, অবশ্যই প্রিন্সিপাল ভার্বের সাহায্য নেবে। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ না থাকলে এটা হয় না, এর কোনো দাম আছে নাই। যেহেতু এই নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, এজন্য এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, যেহেতু এই সেন্টেন্সটা, এই অংশটুকু, এই ক্লজটা স্বাধীনভাবে নিজের নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এজন্য এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে কি বলা হয়? আরেকটা নাম আছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু এটা নিজে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপর ডিপেন্ড করে, এর উপর, তাই না? প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, তাহলে এই হচ্ছে দুইটা ক্লজ গেল, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। আরো চেনার উপায় আছে, প্রিন্সিপাল ক্লজ চেনার উপায় আছে, সাবঅর্ডিনেট ক্লজ চেনার আরো সহজ উপায় আছে, যেটা এখন বলবো, এটা সবচেয়ে সহজ। স্যার আমি বলি স্যার, মানে এটা তো আপনি উদাহরণ দিয়েছেন, সেহেতু আমাদের রুলস গুলো আগে জানা দরকার স্যার। আগে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যখন করবা, তখন এইগুলা সম্পর্কে ধারণা না থাকলে ওইখানে গিয়ে সমস্যা করবা। সেটাই তো স্যার, এজন্য আমি এখানে প্রথমে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতেছি, ঠিক আছে? আর আমাদের বাক্যগুলোও তো চিনতে হবে। হ্যাঁ অবশ্যই, বাক্যগুলো তো অবশ্যই কিভাবে চিনবা, তার জন্যই আমি আজকে এই ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? ওইখানে যাওয়ার আগে এটা দরকার, এই জন্য নিচ্ছি। দেখো এখানে এই যে এটা কি হুইচ, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লজ মার্কার। এটাকে কি বলা হয়? ক্লজ মার্কার। মানে ক্লজ চিহ্নিত করে যে ওয়ার্ডটা, এটাকে বলা হয় কি ক্লজ মার্কার। এই যে কিছু ক্লজ মার্কার আছে যেগুলা দেখে তুমি চিনতে পারবা এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ। যেই ক্লজের সামনে একটা ক্লজ মার্কার থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেটের আরেকটা চেনার উপায় হচ্ছে কি, একটা হচ্ছে স্বাধীনভাবে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ পারে না, এটা হচ্ছে পারে। আর এখানে ক্লজ মার্কার থাকবে কোথায়, সাবঅর্ডিনেটে না প্রিন্সিপালে? সাবঅর্ডিনেট ক্লজে। ক্লজ মার্কার থাকে না, আর এখানে কি ক্লজ মার্কার থাকে? এই ভুলুলো, ক্লজ মার্কার থাকে এখানে, তাই না? আর এখানে থাকে না, তোমরা বলো না কেন? দেখো, তাহলে এখানে কোনো ক্লজ মার্কার আছে এর সামনে? নাই। আর এর সামনে ক্লজ মার্কার আছে, এই ক্লজের সামনে আছে। যেহেতু আছে, তাহলে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কি কি ক্লজ মার্কার হলো, কি কি এটা জানা দরকার না? রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন হচ্ছে হুইচ, তারপর দ্যাট, তাই না? তারপরে হচ্ছে
সিন্স অ্যাজ when though although even though আর কি কি এরকম আরো অনেক কিছু আছে না আচ্ছা এগুলা হচ্ছে ক্লজ মার্কার এগুলা কি ক্লজ মার্কার এরকম আরো আছে এই ক্লজ মার্কার গুলা যেই ক্লজের সামনে দেখবা চোখ বন্ধ করে বলবা সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ আর যেই ক্লজের সামনে ক্লজ মার্কার থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তাহলে এই দুই প্রকার ক্লজ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুইটা তোমরা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা এবার আমরা নেক্সট ক্লজটা শুরু করব I had a pen and I lost the pen. স্যার পেন যেগুলো কমানো এটা তো হ্যান্ড আছে। ও হ্যান্ড আছে না জি বুঝছি জি স্যার আচ্ছা দেখো এখানে লক্ষ্য করো एग्जांपलটা দিকে খেয়াল করো I had a pen and I lost the pen এখানে একটা অংশ ঠিক না এইখানে আরেকটা অংশ তার আগে দেখো ভার্বের দিকে খেয়াল করো এটা ক্লজ না প্রেস আগে দেখতে হবে ঠিক না সাবজেক্ট আছে ফানি ভার্ব হ্যাড ফানি ভার্ব না হ্যাঁ যেই সেন্টেন্সে আরেকটা টেকনিক বলি যেই সেন্টেন্সে একটা ভার্ব থাকে সেটা কি নন ভ্যালিড না ভ্যালিড ভ্যালিড ভার্ব কারণ নন ভ্যালিড ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স হয় না অবশ্যই একটা ভ্যালিড ভার্ব থাকতে হবে এই সেন্টেন্সে একটা ভার্ব আছে তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব আর আমরা জানি প্রিন্সিপাল ভার্ব একটা ভ্যালিড ভার্ব কারণ আমরা প্রকারভেদের দিকে লক্ষ্য করো ভার্ব কয় প্রকার দুই প্রকার একটা আছে ভ্যালিড একটা নন ভ্যালিড ভার্ব পাঁচ প্রকার সরি কয় প্রকার তিন প্রকার না একটা আছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান আর এইদিকে ভ্যালিডের জায়গায় ভ্যালিড ভার্ব কয় প্রকার দুই প্রকার একটা প্রিন্সিপাল একটা অক্সিলারি তাহলে এই ভার্বটা দেখো প্রিন্সিপাল না অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব এ তো একাই বসেছে তাই না যে সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তাহলে প্রিন্সিপালের বাচ্চা কাচ্চা হলো এটা এটা এই তোমার আছে যে নন ফাইনিট এদিকে গেল এদিকে ফাইনিট তাহলে ফাইনিট না ফাইনিটের বাচ্চা কাচ্চা হচ্ছে প্রিন্সিপাল তার মানে এটা প্রিন্সিপাল যেহেতু এটা হচ্ছে ফাইনিট বা আর আমরা চারটা সম্বন্ধ জানি তাই না ওটা দেখে বোঝা যাচ্ছে এটা আছে ফাইনিট ভার্ব এদিকে খেয়াল করো আই কি সাবজেক্ট লস কি ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব ফাইনিট ভার্ব এখানেও একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব এখানেও একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব তাহলে আমরা বুঝলাম এই দুইটা এক একটা সেন্টেন্স এখানে এই সেন্টেন্সে এটা একটা ক্লজ এটাও একটা ক্লজ এবার দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের সামনে কি থাকে একটা ক্লজ মার্কার থাকে এন্ড কি ক্লজ মার্কার এটা আছে একটা কনজাংশন ঠিক না এটা কি ক্লজ মার্কার না তার মানে এই সেন্টেন্স এই সামনে দেখো কোনো ক্লজ মার্কার আছে নাই ক্লজ মার্কার প্রিন্সিপাল ক্লজ কিন্তু সবসময় সামনে থাকবে এমন কিন্তু পিছনেও থাকতে পারে দেখো যেহেতু ক্লজ মার্কার নাই তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই তাহলে কি এগুলা এবার মিনিং এর দিকে খেয়াল করো দেখো মিনিং কার উপর কেউ নির্ভর করে কিনা আই হ্যাড এ পেন আমার একটি কলম ছিল এন্ড আই লস্ট দ্য পেন আমি কলমটি হারিয়ে ছিলাম দেখো এটা কার উপর কেউ নির্ভর করতেছে না এর না থাকলে এর কোনো যায় আসে না তাহলে যেহেতু যায় আসে না তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ এটাও একটা প্রিন্সিপাল ক্লজ ঠিক আছে তাহলে এই দুইটা প্রিন্সিপাল ক্লজ কি দ্বারা যুক্ত আছে এন্ড দ্বারা যুক্ত আছে কি আছে এন্ড দ্বারা যুক্ত আছে কনজাংশনগুলো কি কি এন্ড অর বাট ঠিক না আচ্ছা তাহলে এই এন্ড অর বাট যে কোনো একটা কনজাংশন দ্বারা যদি দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে সেই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তোমরা পড়ছো না কম্পাউন্ড সেন্টেন্সে সিম্পল কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বাট দ্বারা যুক্ত থাকে আর এই কম্পাউন্ড সেন্টেন্সে মূলত আমাদের আরেকটা যে ক্লজ আছে সেটা কি কোঅর্ডিনেট ক্লজ এই কম্পাউন্ড সেন্টেন্সে মূলত কোঅর্ডিনেট ক্লজ থাকে কারণ এখানে কনজাংশন থাকে কনজাংশন দ্বারা যুক্ত একটা ক্লজ থাকে তাহলে আমরা কোঅর্ডিনেট ক্লজ কাকে বলবো
এই কনজাংশন যুক্ত ক্লজটিকে প্রিন্সিপাল ক্লজটিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলা হয়? কনজাংশন যুক্ত ক্লজটিকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কয় প্রকার ক্লজ দেখলাম? কি কি? প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই তিন প্রকারই। এই ক্লজ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর এর আগে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটার একটু আইডিয়া তোমাদের দিয়ে দিই, ঠিক আছে? এর আগের সেন্টেন্স ছিল আই হ্যাড এ পেন which I lost। দেখো এটা একটা এর আগে আমরা এই এক্সাম্পলটা দিয়েছিলাম। আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল, আমি যেটি হারিয়েছিলাম। এটা একটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল ক্লজ না? এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট, কারণ হুইচ দ্বারা যুক্ত আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে হয়, সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে হয় তাকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স বলে। আর দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোনো একটা কনজাংশন এন্ড অর বাট দ্বারা যুক্ত থাকে, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন এন্ড অর বাট কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর যেই সেন্টেন্সটা একটা মাত্র সেন্টেন্স দিয়ে হয়, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ দিয়ে, সেটা হচ্ছে সিম্পল। যেমন আই হ্যাড এ পেন, এটুকু যদি বাদ দাও তাহলে এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ক্লজ দিয়ে। ঠিক আছে, তাহলে সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? পরবর্তীতে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, you know that your exam is knocking at the door, so you have to read attentively. Okay, you have to read at least 10 hours in a day. Okay, for the HSC students.